ট্রু অর ফলস, শুধু এতটুকুই বলতে হবে, মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশের ফিউচার ক্যাপ্টেন, সত্য অর মিথ্যা? ট্রু। ট্রু। ও ইয়েস, গো বাই গো। আতুর আছে। আতর সিংকে নিয়ে সবার এত রাগ কেন মোসাদ্দেক, কি কাহিনী কি? একটা নায়িকাকে নিয়ে, একটা হিরোইনকে নিয়ে ডিনার করার সুযোগ দেওয়া হইলো, মোসাদ্দেক সেই কোন নায়িকাকে নিয়ে ডিনার করতে যাবে? দীপিকা পাডুকোন। দীপিকা পাদুকোন? কিন্তু এটা তো রণবীর দিবে না এটা করতে। দ্যাটস রাইট, হাউস দ্যাট টাইপের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন এক্সক্লুসিভ মেম্বার, যার সম্পর্কে তামিম ইকবাল আজ থেকে ৩-৪ বছর আগে বলেছিলেন যে তার মস্তিষ্ক নাকি, মানে ক্রিকেট মস্তিষ্ক আসলে ৪৫ বছর বয়স, এতটা পরিপক্ক ক্রিকেট মস্তিষ্ক নিয়ে তিনি চলেন, যাকে বাংলাদেশের ফিউচার ক্যাপ্টেনও বলা হতো, হচ্ছে এখনো। এবং তিনি বিশ্বকাপ খেলেছেন। তার সাথে আমরা তার ক্রিকেটের গল্পগুলো, তার জীবনের গল্পগুলো একটু শুনতে চাই। সো হি ইজ নান আদার দেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক, গ্রেট টু হ্যাভ ইউ ইন মাই চ্যানেল। কেমন আছিস মামা? আলহামদুলিল্লাহ, কি খবর তোমার? আমি ভালো আছি, সব ঠিক আছে। আমি একটু, যারা শোটা দেখবেন, আমি তাদেরকে বলতে চাই যে মোসাদ্দেককে পাওয়া এত ডিফিকাল্ট, আনবিলিভেবল। মানে মোসাদ্দেককে 10 মিনিটের অনলাইনে আনার জন্য আমার 3 দিন ছোটা লাগছে, এবং ফাইনালি মোসাদ্দেককে পাইছি। কারণ মোসাদ্দেক একটা দাওয়াতে আছে, দাওয়াতের মধ্যে থেকে মোসাদ্দেক আমাকে বলছে 10-15 মিনিট নেবে। তো আমরা কথা না বাড়ায় চলে যাই। আন্ডার 19 লেভেলে খুব ভালো খেলা হয়েছে একটা সময়, এবং জাতীয় দলের আসার আগে 3টা ডাবল সেঞ্চুরি আছে ফার্স্ট ক্লাসে। আনবিলিভেবল স্টাফ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেউ এরকম নজিরবিহীন রেকর্ড গড়ে আসে নাই 3টা এনসিএল। আচ্ছা, সো এর আগে আবার ফার্স্ট ক্লাসের ডেবুটা ভালো হয় নাই। ডেবুর রান কত ছিল জানো মোসাদ্দেক? আমি 2 ইনিংসে ডাক করছি। 2 ইনিংসে ডাক, এটা আবার খুব বিরল, এটাও খুব বিরল। ক্রিকেটে কম মানুষই এরকম করে। সো একটু জানতে চাই যে এই ডাবল সেঞ্চুরি, মানে 1 বছরের ব্যবধানে ডাবল সেঞ্চুরি 3টা, কাজটা কিভাবে হলো? মানে এত কম বয়সের একটা মানুষ কিভাবে এত লম্বা লম্বা ইনিংস খেললো? না, আসলে এটা এভাবে এক্সপ্লেন করা খুব কঠিন যে আসলে কিভাবে করলাম বা কি কোনো পরিকল্পনা ছিল কিনা। আসলে টু বি ভেরি ভেরি অনেস্ট, আসলে কোনো পরিকল্পনা ছিল না। জাস্ট আমি ওই সময়টা থেকে আন্ডার 19 খেলার পর থেকে বাংলাদেশের টিমে খেলছি এবং হাই পারফরমেন্সে কিছু ম্যাচ খেলছি। তো ওই সময়টাতে আমি পুরো খেলার মধ্যে ছিলাম এবং আমি যেখানে খেলতেছিলাম পারফর্ম করতেছিলাম। সো যখন আমি ফার্স্ট ক্লাসে আমার ডেবু হয়, সময়টা খুব মানে বাজে সময় কাটাইছি আমি। ওই সময়টাতে আমি রান করতে পারতেছিলাম না, বা আমি মানে বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কি করব। তো ঠিক ওই সময় আমি ফাহিম স্যারকে কল দিলাম। তো ফাহিম স্যারকে কল দেওয়ার পরে আমি বললাম যে স্যার আমি কি করবো, আমি কিছু বুঝতেছি না। তো স্যার আমাকে বললো যে তুমি কি প্ল্যান করতেছো। আমি বললাম স্যার আমি প্ল্যান সব রকম করতেছি, অ্যাটাকিং ক্রিকেট, ডিফেন্সিভ ক্রিকেট, আমি সব রকমের খেলার চেষ্টা করতেছি, বাট স্যার কোনোটাতে আমি সাকসেস হইতেছি না। তো স্যার তখন আমাকে বললো যে আসলে তুমি কোনো চিন্তা করাই ছেড়ে দাও, একদম চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে তুমি নর্মাল ক্রিকেট খেলো। আমি বললাম স্যার আমি ওটাও অ্যাপ্লাই করছি, কাজ হইতেছে না। তখন স্যার আমাকে বললো যে আসলে দেখো তুমি পারফর্ম করতেছো না বা পারফর্ম হচ্ছে না, আসলে তুমি চিন্তা করো তুমি পারফর্ম করবাই না, সেভাবে তুমি ক্রিকেট খেলো। একটা সময় দেখবা তুমি কিছু ম্যাচ যাওয়ার পর তুমি যখন রান না করতে থাকবা তখন তুমি টায়ার্ড হয়ে যাবা। তো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে আসলে রান করতে থাকবো না, টায়ার্ড হয়ে যাবো, ব্যাপারটা কেমন। তো স্যার আমাকে এক্সপ্লেন করলো যে আসলে যখন তুমি রান না করতে থাকবা, তুমি টায়ার্ড হয়ে যাবা, তখন তুমি এমনিতেই রান করবা। আসলে এই কথাটা থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার হই এবং আমি তার নেক্সট ম্যাচ যখন আমি খেলতে যাই, পরের ম্যাচটা তো আমি রান করি না, খুলনার সাথে 1 ইনিংসে 7, 1 ইনিংসে 13 রান করছিলাম আমি। জাস্ট আসলে তার পরের ম্যাচটাতে আমি ডাবল সেঞ্চুরি করি, বাট আমি সিরিয়াসলি আমার ওরকম কোনো প্ল্যান ছিল না। জাস্ট আমি চিন্তা করছি আমি নর্মাল ব্যাটিং করবো। সেরকম একটা নর্মাল থিঙ্কিং নিয়ে আমি ব্যাটিং করতে নামলাম এবং ওইখানে যখন আমি একটা স্টার্ট পেয়ে গেলাম, যে 250 রান ইনিংস খেলার পর থেকে আসলে ব্যাটসম্যানের মাঝখানে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি গ্রো আপ করে। তো তারপর থেকে আমি আসলে ওইখান থেকে শুরু। তারপর থেকে আল্লাহর রহমতে পুরো সিজনটা ভালো গেল এবং তার পরের বছরও আলটিমেটলি এখন পর্যন্ত ভালো যাচ্ছে ইনশাল্লাহ। মোসাদ্দেক, টেস্টের ফিউচার ধরা হয় তোকে, মানে বাংলাদেশের টেস্টটাকে একটা সময় তুই টানবি। আমি একটু একটু জানতে চাই যে টেস্টের একটা লাস্ট টেস্ট যেটা হলো আফগানিস্তানের সাথে,
খুব একটা ভালো ভালো যায় নাই আর কি। ওই সময়টা আসলে কতটা ডিফিকাল্ট ছিল, মানে আফগানিস্তানের সাথে হারটা চট্টগ্রামে পুরো টিমের জন্য তো আসলে খুব ডিফিকাল্ট ছিল। আসলে আমাদের মানে আমরা যখন থেকে টেস্ট ক্রিকেট শুরু থেকে শেষ পর্যন্ত আসলে আমরা যতদিন যাবত টেস্ট ক্রিকেট খেলতেছি, সো এখানে আমাদের আপস এন্ড ডাউনটা অনেক বেশি ছিল আসলে। বাট আসলে আমরা ইভেন আমাদের টিম মেম্বার থেকে শুরু করে আমরা প্লেয়ার্স এবং ইভেন সারা বাংলাদেশের মানুষ কেউ আমরা চিন্তা করিনি যে আফগানিস্তানের সাথে আমরা ম্যাচটা হারবো। সো আসলে ওইটা ভোলার মতো কোনো ম্যাচ না, বা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয় আমাদের সবার জন্য। বাট আসলে এটা ক্রিকেট, আসলে সবকিছু পরে আমাদের মানতে হবে এবং সামনের দিকে আগাইতে হবে। যে বাজে স্মৃতি সব টিমেরই থাকে এবং সবারই জীবনে বাজে স্মৃতি, খারাপ ভালো স্মৃতি থাকবে, এটাই স্বাভাবিক। বাট এই সবকিছু মিলাই আমাদের থাকতে হবে এবং আমাদের এখান থেকে সামনের দিকে চিন্তা করতে হবে। তো এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে। ফার্স্ট ইনিংসে লেট অর্ডারে নেমে ইউ প্লেড আ ফ্যান্টাস্টিক 50 অর 48 এরকম একটা ইনিংস ছিল, তাই না? 48 নট আউট ছিলাম ফার্স্ট ইনিংসে। 48 নট আউট। তারপরে সেকেন্ড ইনিংসে উপরে নিয়ে আসা হলো, কিন্তু সেকেন্ড ইনিংসে ক্লিক হয় না। মানে ইউ হ্যাড আ ব্যাড ডে, বাট ফার্স্ট ইনিংসে ইউ প্লেড ওয়েল। আমি আশা করছি যে মাত্র 3টা টেস্টের ক্যারিয়ার তো, সময়ের সাথে সাথে নিশ্চয়ই টেস্টের পরিপক্কতা, বড় বড় টিমের সাথে খেলা হলে নিজেকে মানিয়ে নেওয়ার সুযোগটাও হয়তো আরো ভালো হবে তোর ক্ষেত্রে। আরেকটা হার নিয়ে একটু কথা বলতে চাই, নিউজিল্যান্ডের সাথে লন্ডনে ওয়ার্ল্ড কাপে ওই ম্যাচটা নিয়ে একটু জানতে চাই। আসলে ওই ম্যাচটা সবাই বলে যে বাংলাদেশ ওই ম্যাচটা জিতলে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতে পারতো, মানে হোয়াট ডু ইউ থিংক? আসলে মানে একদম ডিরেক্ট পয়েন্টে যাই, ব্যাপারটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিতলে আমরা সেমিফাইনাল খেলতাম। একই সাথে এটা আমরাও বলতে পারি যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হইলে আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতলে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম। বাট এই বিষয়টা কিন্তু আসলে কখনোই আসে নাই লাইমলাইটে। বাট ওই ম্যাচটাই হয় না আসলে বৃষ্টির কারণে। তারপর আসলে নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল ভেরি ক্লোজ ম্যাচ ছিল লাস্টের দিকে, যে আসলে আমরা যত রানই করি না কেন আমরা একটা সময় যে ডিপেন্ড করে ফেলছিলাম যে আসলে আমরা হয়তো আরেকটা দুটো উইকেট নিতে পারলে হয়তো আমাদের জন্য খুবই ভালো হইতো এবং আমরা ম্যাচটা জেতার জন্য খুবই হেল্প হইতো। তো আলটিমেটলি আসলে এই সময়গুলোতে মানে খুবই টাফ টাইম থাকে এবং সব টিম গুলাই কিন্তু আসলে সবাইকে যায় না বুঝা তারপর আসে খেলতে। তো আমরাও অবশ্যই ওদেরকে যায় না বুঝা তারপর গেছি এবং সবকিছু ওরাও আমাদেরকে পড়ে আসছে। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, হার জিত থাকবে খেলাতে, বাট ওই ম্যাচটা ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ এবং খুব হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট? রান আউট মিসটা কি টার্নিং পয়েন্ট ছিল? আসলে এটা এভাবে দেখলে দুই দিক আছে আসলে, যে অনেক কিছু খারাপ দিক বের করতে গেলে অনেক খারাপ দিক আছে, আবার এখান থেকে নেওয়ার হলে অনেক রকম দিক আছে, যে এইটুকু রানের মধ্যে আমরা কিভাবে ওদেরকে আটকায় রাখছিলাম বা শেষ পর্যন্ত ম্যাচটা ক্লোজ হয়েছে। সো আসলে ভালো দিক খারাপ দিক ম্যাচের মধ্যে থাকবে। সো প্রত্যেকটা ম্যাচ আসলে আমাদের, বিশেষ করে আমরা যারা জুনিয়র প্লেয়ার আছি, তো এদের জন্য ক্যারিয়ারটা খুব ছোট্ট একটা ক্যারিয়ার বা খুব কম সময় ধরে আমরা ন্যাশনাল টিমের সাথে। বাট এই বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য লার্নিং একটা বিষয়। এখানে আমরা অনেক কিছু শিখতেছি এবং অনেক কিছু আমাদের শেখার আছে এখনো। সো এখন আসলে যারা 15, 16, 20 বছর যাবত বাংলাদেশের পরে খেলতেছে, আসলে ওনারা আসলে অনেক বড় বড় অবদান আছে ওনাদের, এবং ওনারা আজকে বাংলাদেশ ক্রিকেট এখানে আসার পিছনে তাদের হাত সবচেয়ে বেশি। এখন আমাদের ব্যাপার হচ্ছে যে যখন আমরা ওনাদেরকে দেখি তখন আমরা ইন্সপায়ার হই, যে বা আমরা দেখতেছি ওনারা কিভাবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করছে, ওনারা এখন এসে কিভাবে খেলতেছে। সো আমি মনে করি যে হ্যাঁ, এখন বর্তমান যে সময়টা আছে এটা খুবই টাফ টাইম আমাদের জন্য এবং চ্যালেঞ্জিং একটা টাইম। কারণ আগের যে অবস্থাটা ছিল বাংলাদেশ ক্রিকেট টিমে, এখন সেই অবস্থাটা নাই আসলে, বা অপরচুনিটি গুলা খুব কম আসবে। তো আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ার এখন, ইভেন আমি নিজেও, আমাদের রেডি হয়ে থাকা উচিত এবং আমাদের রেডি অবশ্যই থাকতে হবে সবকিছুর জন্য। হ্যাঁ, হঠাৎ করে আসলে কথার মাঝখানে কারেন্ট চলে গেছে, তারপরে আসলে এমন একটা ইন্টারেস্টিং মোমেন্টের মধ্যে আছি যে কথাটা শেষ না করলে আসলে হয়তো ভালো লাগবে না। সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের জুনিয়র প্লেয়ার যারা আছে, কারেন্ট চলে আসছে। সো আমাদের জুনিয়র প্লেয়ার যারা আছি আমরা, আমাদের জন্য মানে অনেক বড় একটা অপরচুনিটি আসলে। প্রত্যেকটা টিম যারা অন্যান্য টিম গুলা খেলতেছে তারা আসলে এতগুলো সিনিয়র প্লেয়ার একসাথে পায় না। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, আমাদের শেখার জন্য অনেক বড় একটা জায়গা। সো আমি মনে করি যে হ্যাঁ, আমাদের সিনিয়ররা যতদিন থাকবে আমাদের জন্য তত বেশি লাভ এবং আমরা শিখতে পারবো তত বেশি। সো এইসব ম্যাচ জীবনে না আসলে আসলে আমাদের সামনের ফিউচারের জন্য হয়তো খারাপই হইতো, কারণ আমরা এখান থেকে আমরা না শিখলে হয়তো আমাদের জন্য, এখন আমরা শিখতেছি এটা আমরা ফিউচারে যেন এই ভুলগুলো না হয় সেটা আমরা এখান থেকে শিখতে পারতেছি। আমরা তো সেটা চাই যে মোসাদ্দেক, তুই একটা সময় আমরা পঞ্চ পাণ্ডব বলি, মোসাদ্দেকও একটা পাণ্ডবে পরিণত হবে এক সময়, সেটা আশা করতে দোষ নাই। আমি মোসাদ্দেকের ক্যারিয়ারের সবচেয়ে এক্সাইটিং যে ম্যাচটা সে প্রসঙ্গে যেতে চাই, তবে তার আগে একটু মোসাদ্দেকের ক্যারিয়ারের টাফ টাইমটাও জানতে চাই। যে মোসাদ্দেক তার ম্যারেজ লাইফে একটা ডিফিকাল্ট টাইম পার করছে, অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট খেলা, ওই সময়টাতে যখন
ইউ হ্যাড এ টাফ টাইম উইথ ইউর ওয়াইফ, এবং ক্রিকেট এবং মিডিয়ার চাপ এবং কোর্টের ঝামেলা, ওই সময়টা আসলে মোসাদ্দেক কিভাবে হ্যান্ডেল করেছেন? আসলে ওইটা শুধু আমার না, এটা যদি অন্য কারোর সাথে হয়তো তার জন্য অনেক টাফ একটা টাইম থাকতো। বাট আমি যেটা পার করছি সেটা অনেক টাফ একটা টাইম আমার লাইফের, যে একটা টাফ টাইম হয়তো আমি মনে করি না যে আসলে এমন টাফ টাইম আমার জীবনে কখনো আসবে। সো দ্য পয়েন্ট ইজ, আমি আসলে ওই সময়টাতে একেবারেই চুপ ছিলাম এবং একেবারেই মানে কুল ছিলাম। আসলে ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার মানে লাইফে যে কোনো প্রবলেম আসুক না কেন, ইভেন যদি সেটা পারিবারিক প্রবলেম হয় বা আপনার লাইফ পার্টনারের সাথে প্রবলেম হয়, তো সেটা আসলে আপনি একটা প্রবলেম যখন ক্রিয়েট হয় তখন প্রবলেমটা আসলে দুইজনের মাঝখান থেকে আসে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে না আমি একা চাইলে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারবো, না আমার পার্টনার চাইলে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারবে। সো প্রবলেমটা যখন দুই দিক থেকে আসে তখন একজনের চুপ থাকাটাই বেটার আমি মনে করি। তো ওই সময়টাতে আমি চুপ ছিলাম এবং আমি সেভাবে নিজেরাই হ্যান্ডেল করার চেষ্টা করছি। আসলে দোষ গুণ কি আছে না আছে সেটা আমি হয়তো বিশ্লেষণে আগেও কখনো যাই নাই, তার প্রতি সম্মান রেখে আমি বলতেছি এখনো হয়তো যাব না, বা আমি আমার ফিউচারেও কখনো আমি যাব না। তো এটা আমি মনে করি যে আমার কপালে ছিল, সেটা আমার সাথে হয়ে গেছে। বাট এটা থেকে আমি অনেক বড় কিছু শিক্ষা পাইছি, এবং সেই সময়গুলাতে আসলে একটা মানুষের কেমন থাকা উচিত বা সেই সময়গুলো কিভাবে পার করা উচিত, সেই শিক্ষাটা হয়তো আমি আমার লাইফের সবচেয়ে বড় একটা শিক্ষা সেখান থেকে পাইছি। হয়তো আমি আশা করবো যে ইনশাল্লাহ আমার মধ্যে থেকে চেষ্টাও থাকবে যে এরকম সিচুয়েশনে যেন আমার কখনো না পড়তে হয়, বা আমার লাইফে যেন প্রবলেম গুলো আসলে যেন আমি সুন্দরভাবে মানে সলভ করতে পারি। রাইট, সৌম্য সরকার খুব খুব রিসেন্টলি বিয়ে করলেন, লকডাউনের আগে আগে। সবাই, ইনফ্যাক্ট সবাই বিয়ে করে ফেলছে, সাব্বিরও বিয়ে করে ফেলছে। মোসাদ্দেক কবে বিয়ে করবে, মানে এটা তো জানতে চাই ক্রিকেট ফ্যানরা। না আসলে এইভাবে এখনো চিন্তা করি নাই, কারণ আমার মানে লাস্ট একটা বছর আমি মনে করি যে হ্যাঁ আমার আমার আমি নিজে পার্সোনাল কিছু প্রবলেম ফিল করছি এবং আমি ইনজুরিতে ছিলাম। আফটার ওয়ার্ল্ড কাপ বিপিএল এর সময় আমি ইনজুরিতে পড়ছি আবার। তো আমার আম্মা অসুস্থ ছিল, তো সব মিলে আমি মনে করি যে মাঝখানে আমি একটা খারাপ সময় আমার সাথে গেছে, যে আমি নিজে ইনজুর্ড, খেলতে পারতেছি না, প্লাস আমার আম্মা অসুস্থ। সো এই টাইমগুলো আসলে মানে খুব টাফ টাইম বলতে কি আসলে মানে খুব পেইনফুল টাইম থাকে আসলে, মানে রিকভার করাটা বা নিজের ভিতরে কষ্টটা আসলে যখন টিভিতে খেলা দেখতেছি নিজে খেলতে পারতেছি না, একটা প্লেয়ারের জন্য এর থেকে বড় কষ্টের আর কিছু থাকতে পারে না আসলে। সো সব মিলে আমি এখন সত্যি কথা বলতে যেটা চিন্তা করতেছি যে আমি আমার আরো গুছানোর আছে, আমি নিজেকে আরো গুছাইতে হবে, প্লাস আমার আমার ক্যারিয়ার যে জায়গাতে আছে সেই থেকে আমার নেক্সট লেভেলে নিতে হবে। তো আমি এখন পুরোপুরি ফোকাস করতেছি ক্রিকেটের উপরে। সো আপাতত এসব নিয়ে একেবারেই চিন্তা করতেছি না বললেই চলে। বাকিটা আমার ফ্যামিলির ডিসিশন, আমার গার্ডিয়ানরা আছে, ওনারা এই ব্যাপারগুলো আসলে দেখবে। সো এই দিক থেকে আমার কোনো সে নাই। অবশ্য আসলে মোসাদ্দেককে বিয়ের পিড়িতে দেখা যাওয়ার সুযোগটা নাই, যেটা বুঝলাম আমি। না আসলে সেটা আমরা এখনই বলতে পারতেছি না, কি হয় সেটা বলা যাচ্ছে না, বাট ফ্যামিলি থেকে যেভাবে হয়তো চিন্তা করতেছে বা ফ্যামিলি যা চাচ্ছে হয়তো সামনে তাই হবে ইনশাল্লাহ, ওইভাবেই হয়তো আগাবে সবকিছু। অলরাইট, আমরা আমরা মোসাদ্দেককে দেখছি যে মোসাদ্দেক খুব খুব ব্যস্ত সময় কাটাচ্ছে লকডাউনে। তার ফিটনেসটাকে ধরে রাখার জন্য আমরা নানা ভিডিও দেখছি যে তুই পোস্ট করতেছিস তোর ফেসবুকে, তোর ফেসবুক পেজে। রিয়েলি গুড টু সি। আমার মনে হয় যে যারা ক্রিকেট ফলো করে, যারা মোসাদ্দেককে খুব ভালোভাবে চেনে, তারাও বলবে, তারা এগ্রি করবে যে মোসাদ্দেকের ফিটনেসটা এখন আগের আগের থেকে ইটস গেটিং ইন এ শেপ। দেখে মনে হয় যে কোনো জিমে রেগুলার যাওয়া হচ্ছে, হুইচ ইজ নট। জিমে তো আসলে যাওয়ার সুযোগ নাই, না বাসাতেই বাসাতেই হচ্ছে। রাইট। আমি একটু ফ্যাবিয়ান অ্যালেনকে মারা সেই বাঁহাতের ছক্কাটা সম্পর্কে একটু জানতে চাই। মানে ওই ওভারটা তো পুরো ম্যাচটা ঘুরাই দিল। ওই ওভারটা আসার আগ পর্যন্ত তুই আর রিয়াদ ভাই মিলে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, কোনো বল ডট হচ্ছে না, সিঙ্গেলের পর সিঙ্গেল ম্যাচটাকে ক্লোজ করতেছিস, টাইট করতেছিস। ওই একটা ওভার পুরা মানে মোসাদ্দেক যেন মোসাদ্দেকের মতো হইলো, ইনসাইড আউট ছক্কা, মানে সুইচ হিট করে সিক্স, মানে ফ্যান্টাস্টিক ওভার। বাংলাদেশ প্রথম কোন ট্রফি জিতলো তাদের ইতিহাসে, এবং মোসাদ্দেক হচ্ছে সেই ফাইনালটার ম্যাচ সেরা। আমি আয়ারল্যান্ড ট্রাই সিরিজের কথা বলতেছি, যেটা লাস্ট ইয়ারে ছিল বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। ওই ম্যাচটা একটু জানতে চাই মোসাদ্দেক। না আসলে ওই ম্যাচটা নিয়ে সবার একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তারপরে সাকিব ভাই খেলবে না ম্যাচটা, আসলে একটা বাড়তি প্রেশার সবার মাঝখানে ছিল, যে সবাই ওইভাবে প্ল্যান করতেছিল যে যার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে স্বাভাবিকভাবেই। যখন আমি জানলাম যে আমি খেলতেছি, আমিও স্বাভাবিকভাবে এক্সাইটমেন্ট ছিলাম যে হয়তো এক্সট্রা একটু দায়িত্ব থাকতে পারে এই ম্যাচে। তো সব মিলে আসলে ওই ম্যাচটা নিয়ে যখন আমি ব্যাটিং এ যাই, পার্সোনালি যখন ব্যাটিং করতে যাই এত কিছু মাথার মধ্যে চিন্তা করে না আসলে, বা চিন্তা আসে না। তো ওই ম্যাচটাতে যখন যাই, আসলে যাওয়ার আগে সাকিব ভাই এবং মাসির ভাই আমাকে একটা কথা বলতেছিল যে তুই তোর যে ন্যাচারাল ক্রিকেট আছে তুই সেটা খেল, যা হবার হবে, বাট বিশ্বাস রাখ যে তুই পারবি জিতাইতে। তো ওই সময় আমার এই বিষয়টা কাজ করতেছিল, এবং একই সাথে যখন আমি ব্যাটিং করতেছিলাম তখন আমাদের
একটা সময় যে রান লাগতো 42 বলে 57, তারপর আবার একটা সময় যে এমন চলে আসলো 24 বলে 42, 24 বলে মাঝে 39, 39। 39, হ্যাঁ। তো এরকম একটা কিছু, তো ওই সময়টাতে আমি মানে আসলে একটা সিরিয়াসলি একটা বিষয় যে আমার মধ্যে ওই জিনিসটা কাজ করলো যখন আমি ডোমেস্টিক ক্রিকেটে ম্যাচ খেলি। ওই সময় সুজন সবসময় একটা কথা বলে, বাট এই কথাটা আমি সবসময় মনে রাখার চেষ্টা করি। তো উনি সবসময় বলে যে খেলাটাকে ডিপে নিয়ে যা, খেলাটাকে ডিপে নিয়ে যা। যদি উইকেট হাতে থাকে খেলাটা ডিপে নিয়ে গেলে ব্যাটসম্যানদের জন্য ইজি হয়ে যায় রান করাটা ওই সময়টাতে। এই জিনিসটা কাজ করতেছিল, প্লাস রিয়াদ ভাইয়ের সাথে ছিল, উনি তো অনেক এক্সপিরিয়েন্স, মানে মাশাল্লাহ অনেক ম্যাচ বাংলাদেশকে জিতাইছে। তো ওই সময়টাতে রিয়াদ ভাই বলতেছিল যে হ্যাঁ ইনশাল্লাহ একটা দুইটা ওভার মারলে আমরা ম্যাচটা ওইখান থেকে বের হয়ে যাবে। সো ওই সময় টার্গেট করতেছিলাম, এবং ওই সুইচ হিটের যে 6টা ছিল সেটা আমি মানে প্রথম থেকে ডিটারমাইন্ড ছিলাম যে আসলে ওরকম একটা কিছু আমি করতে যাচ্ছি, এবং আমি না, খুব এটা কি ক্লিয়ার আগে ছিলাম থেকে বিষয়টা। ঠিক করে রাখা যে সুইচ হিট মারা হবে? হ্যাঁ, সেটা আমি মানে ডিটারমাইন্ড ছিলাম যে আমি ওই শটটাই খেলবো। তো বেসিক্যালি আমি ওই জিনিসটা চিন্তা করলাম ওই সময়টাতে যখন ফিল্ডিং প্লেসমেন্ট আমি দেখলাম, কারণ ও যখন কাভারটা বাইরে বের করে দিল ওই সময় জায়গাটা একদম খালি ছিল, তো ও চাচ্ছিল যেন আমি ওদিকে ড্রাইভ খেলে 1 রান করে নিই, তাহলে ওর ওভারটাতে 6 রান দিলে ওদের জন্য ভালো আর কি। তো ওই সময়টাতে আমি চিন্তা করলাম আমি যদি একটা সুইচ মারি তাহলে জাস্ট ওভার দ্য টপ, মানে ফিল্ডার উপর দিয়ে গেলে বাউন্ডারি। তো আলটিমেটলি তখন বোলার একটু প্রেসারে থাকবে বা ও একটু অন্যরকম কিছু চিন্তা করবে, জাস্ট আমি এটা চিন্তা করি আমি মানে প্রিমেডিটেটেড ছিলাম একদম আগের থেকেই যে আমি ওটাই খেলতে ওটাই করতে যাব, ওটাই করছি। এবং সবকিছুর পরে আমার সাথে ওই দিনটা আসলে আমার সাথে সবকিছু মিলে আমার ছিল। হ্যাঁ, আসলে আমি ইউ মনে করি গট যে দ্য আমি ম্যান অফ দ্য সাকসেস ছিলাম। ম্যাচ, সিরিজ ম্যান অফ দ্য ফাইনাল, এবং সবাই অনেক খুশি ছিল। মানে দ্য ওয়ে মাশরাফি হ্যাজ হাগড ইউ, সাকিব ভাই যেভাবে প্রেজ করছে সবাই মিলে, খুব ভালো লাগছে না যে একটা ম্যাচের আসলে ম্যাচ সেরা হতে পারলে ফাইনালের অন্যরকম একটা অনুভূতি। আসলে ফাইনাল বলতে কি, যখন বাংলাদেশ একটা ম্যাচ জিতে বা যখন আমি অ্যাজ এ বাংলাদেশ টিমের প্লেয়ার হয়ে যখন একটা ম্যাচ নিজে খেলতেছি বা নিজের আমার কিছু কন্ট্রিবিউশনের কারণে ম্যাচ জিততেছে, ওই সময়টা আসলে হ্যাঁ, অন্যরকম ভালো লাগা কাজ করে যে আমার জন্য বাংলাদেশ জিতছে। সো এটা আসলে অনেক বড় একটা বিষয় আমার কাছে। হাউ ওয়াজ দ্য সেলিব্রেশন? মানে 2টা রান নেওয়ার পরে দৌড় দিয়ে গিয়ে ব্যাটটা এভাবে এভাবে করা, এভাবে আসলে করা, মানে মাথায় ওরকম কিছু ছিল না যে একদম মানে আমি আসলে ওই সময়টাতে বুঝে উঠি নাই যে আসলে কি হয়েছে বা কি আসলে, বাট আলটিমেটলি 50 করবো বা ম্যাচ 50 করলে ম্যাচ জিতবে এরকম কিছু মাথায় ছিল না। জাস্ট ওই সময় ছিল যে ম্যাচ জিততে হবে, দ্যাটস ইট। ইউ নো দ্যাট রাইট, যে এটা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের ফাস্টেস্ট 50। আমি খেলার পরে জানছি আসলে। হ্যাঁ, এটা একটা বিশাল বড় একটা রেকর্ড মোসাদ্দেকের হাতে। আমরা মোসাদ্দেকের সাথে র্যাপিড ফায়ার রাউন্ড এখন খেলবো। 15টা কোয়েশ্চেন মোসাদ্দেকে করা হবে, এবং কিছু কিছু কোয়েশ্চেন ট্রিকি থাকবে। দেখি মোসাদ্দেক আসলে কিভাবে হ্যান্ডেল করে। মজা হবে মামা, আই গেস ভালোই লাগবে দুজনের। দেখা যাক কি ক্রিকেট হয়। ক্রিকেট ক্রিকেট লাইফের একটা মুহূর্ত যেটা তোকে চেঞ্জ করার সুযোগ দেওয়া হলো, যে মোসাদ্দেক ইউ ক্যান চেঞ্জ দ্যাট মোমেন্ট। কোন সেই মুহূর্তটা মোসাদ্দেক চেঞ্জ করতে চাবে ক্রিকেট লাইফ? আহ মুহূর্ত চেঞ্জ করা বলতে আমি আসলে প্রশ্নটা একটু ক্লিয়ার না মামা, একটু আচ্ছা, প্রশ্নটা আবার ক্লিয়ার মানে করে দাও। হচ্ছে ক্রিকেট লাইফের এমন একটা মুহূর্ত যে মুহূর্তটাকে তোকে বলা হইলো যে তুই চাইলে ওই মুহূর্তটা চেঞ্জ করতে পারিস। মুহূর্তটা তোর ফরে ছিল না, তোর ফেভারে ছিল না, তুই ওই মুহূর্তটাকে চেঞ্জ করে তোর ফরে নিয়ে আসবি। সো সেটা কোন মুহূর্ত হইতে পারে? So, আমি বলবো 2012 সালে এশিয়া কাপে যে ম্যাচটা, ফাইনাল ম্যাচটা আমরা হারছিলাম পাকিস্তানের সাথে। বাট তুই নিজে সেই ম্যাচে খেলিসনি, কিন্তু তুই সেটা চেঞ্জ করতে চাস। হ্যাঁ, বিউটিফুল, কারণ বিউটিফুল। পার্সোনালি আসলে যখন হ্যাঁ, সবাই কান্না করছে আমি নিজেও বাইরে থেকে কান্না করছি, তো আমি চাই ওই মুহূর্তটা চেঞ্জ করতে। তখন তুই আন্ডার 19-এ খেলিস, তাই তো? হ্যাঁ। আন্ডার 19-এ। অল রাইট, ভেরি ভেরি গুড অ্যান্সার মোসাদ্দেক, ইমপ্রেসিভ। কোয়েশ্চেন 2 হচ্ছে, মোসাদ্দেক যে জিনিসটা নিয়ে লাইফে সবচেয়ে বেশি আফসোস করে সেটা কি? আমার বাবাকে নিয়ে আমি সবচেয়ে বেশি আফসোস করি। একটু ব্রিফ করতে চাস কি সেটা? আসলে মানে ওনার একটা স্বপ্ন ছিল যে আমাদের 3 ভাইয়ের মধ্যে আমরা 3 ভাই, আমার ছোট 2 ভাই আছে তারা টুইন। সো আমার বাবার সবসময় স্বপ্ন ছিল যে তার 3 ছেলের 1 ছেলে বাংলাদেশ টিমে হয়ে খেলবে। সো আমি ওই সময়টা সবসময় মিস করি যখন মানে আমি ন্যাশনাল টিমে খেলতেছি এবং স্টিল খেলতেছি, তো সে নাই আসলে, তো এই জিনিসটা আমি খুব মিসিং আমার। অলরাইট, আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। থার্ড কোশ্চেন হচ্ছে, কোন খাবারটা পেলে মোসাদ্দেক, মানে যতই ফিটনেস থাকুক, কোন খাবারটা পেলে মোসাদ্দেক নিজেকে আটকে রাখতে পারে না এবং সারাক্ষণ খেতেই থাকে? না, সারাক্ষণ খাওয়া বলতে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বাসায় যখন আমি আসি তখন গরুর মাংস, মাসকলাইয়ের ডাল, ভাত, এটা আমি খাই। এবং
সবসময় খাইতে থাকি না, বাট বাসায় আসলে আমি খাই, সেটা ওই সময় আমি ফিটনেস নিয়ে কোনো চিন্তা করি না। অলরাইট, গরুর মাংস। কোয়েশ্চেন নাম্বার 4, ব্যাটসম্যান হিসেবে সিরিয়াল করতে হবে মুশফিক, সাকিব, তামিম। সিরিয়াল ফরম্যাট যে কোনো ফরম্যাট। মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই। অলরাইট। কোয়েশ্চেন নাম্বার 5, অলরাউন্ডার হিসেবে সিরিয়াল করতে হবে সব ফরম্যাট মিলিয়ে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন, মোসাদ্দেক সৈকত। ওকে, আমরা 5 নাম্বার কোয়েশ্চেন শেষ করলাম। 6 নাম্বার হচ্ছে, হাউ ডু ইউ রেট সাইফুদ্দিন মানে বিফোর ইউ অ্যাজ এ অলরাউন্ডার? আমার কাছে আমাকে কখনোই ভালো কিছু মনে হয় না। ওকে, অ্যানাদার ইমপ্রেসিভ অ্যানসার। 6 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, জীবনে কয়টা প্রেম করা হয়েছে? একটার বেশি, তিনটার বেশি, পাঁচটার বেশি? গুনতে গুনতে হচ্ছে, গুনতে হচ্ছে, গুনে টুনে একটার কম। একটা বেশি হলে কেমনে হবে? আসলে আমি মানে আসলে এখানে আমার পাস্ট চলে আসে, বাট ওর সাথে আমার প্রেম ছিল আসলে, এবারে প্রেম ছিল না আসলে। সো একটার কম, মানে একটার বেশি না, একটাই প্রেম করা হয়েছে। অলরাইট। ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সির হিসেবে সিরিয়াল করতে হবে তামিম, রিয়াদ, মইনুল। রিয়াদ ভাই, তামিম ভাই, মইনুল ভাই। মমিনুল হক, তামিম ইকবাল। তামিম ইকবাল ইন থার্ড। অলরাইট। তামিম ভাই দেখলে খবর আছে কিন্তু। আমার কাছে মনে হয়েছে আসলে। না, I'm just kidding. পরের কোশ্চেনে চলে যাই। বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান কে? তামিম ইকবাল নাকি মুশফিকুর রহিম? সাকিব আল হাসান হতে পারে, কিন্তু সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান। সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান মুশফিক ভাই, মুশফিকুর রহিম আমার চোখে। অলরাইট। কোশ্চেন নাম্বার 10, সত্য মিথ্যা যাচাই করতে হবে, ট্রু অর ফলস, শুধু এতটুকুই বলতে হবে। মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশের ফিউচার ক্যাপ্টেন, সত্য অর মিথ্যা? ট্রু। ট্রু। ও ইয়েস, গো বাই গো, ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 11, ন্যাশনাল টিমে তো অনেক কোচের আন্ডারে খেলা হয়েছে তোমার, তাদের মধ্যে কার অধীনে কখনো খেলতে চাবা না আর, বা চাও না? হাতুরা সিং। হ্যাঁ, হাতুরা সিং এ? হাতুরা সিং, হাতুরা সিং কে নিয়ে সবার এত রাগ কেন মোসাদ্দেক? কি কাহিনী? রাগ না, আসলে আমি যখন ন্যাশনাল টিমে ঢুকি তখন আমি হাতুরা সিং রে পাই, তারপর আমি পাইলাম স্টিভ রোডস, এবং এখন আমি পাচ্ছি রাসেল ডোমিঙ্গোকে। সো স্টিভ রোডস এর সাথে মানে আমাদের কাজের সময়টাও ছিল খুব কম, এবং রাসেল ডোমিঙ্গোর সাথে কাজের মানে মাত্র শুরু, তো যে পুরো সময়টা পাইছি সেটা হাতুরা সিং এর সাথে পাইছি। সো আমি এরপরে আসলে রেটিং করতে যাব না আমি, বাট আমি চাই না আসলে। মানে কোচ শিষ্যের সম্পর্কটা কি একটু ডিফিকাল্ট ছিল? হাতুরা সিং এর সাথে তোর রিলেশনশিপটা কি একটু টাফ ছিল? না, আসলে ওর সাথে কারো রিলেশনশিপই খুব বেশি ভালো ছিল না, আবার খুব খারাপও ছিল না, বাট মানে আমি পার্সোনালি ওর সাথে কোনো প্রবলেম কারোই নাই, বাট কমফোর্টেবল না। আই গট ইট। কমফোর্টেবল না। ওকে, আমরা 12 নাম্বার কোশ্চেনে চলে যাই। মোসাদ্দেকের চোখে বাংলাদেশের সর্বকালের সেরা ইনিংস কোনটা? 3 ফরম্যাট মিলায় সর্বকালের সেরা ইনিংস। সর্বকালের সেরা ইনিংস কার্ডিফে সোফিয়া গার্ডেনে সাকিব ভাই এবং রিয়াদ ভাইয়ের পার্টনারশিপটা, আচ্ছা, দুইটা ইনিংসে তাহলে। অলরাইট। 13 নম্বর কোয়েশ্চেন, ড্রেসিং রুমে সবচেয়ে বেশি মজা করে কে, এবং তার একটা যদি ঘটনা শেয়ার করা যায়? সবচেয়ে বেশি মজা আসলে সবাই মজা করে, বাট মানে রুবেল ভাই থাকলে ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা একটু অন্যরকম থাকে, মানে সবাই রুবেল ভাইয়ের উপর ঝাঁপায় পড়ে, এবং রুবেল ভাই হয়তো কিছু সময় চেষ্টা করে নিজেকে সেভ করার, বাট একটা সময় যায় সে আর পারে না।
বাট ঘটনা বলতে আসলে ড্রেসিং রুমের ভিতরে ওরকম ঘটনা, এরকম অনেক ঘটনা আছে বাট বলার মতো কোনো ঘটনা নাই। তবে মানে ড্রেসিং রুমে যখন আমরা দুষ্টামি ফাইজলামি করি সেটার কেন্দ্রবিন্দু থাকে রুবেল ভাই। রুবেল ভাই, অলরাইট। কোশ্চেন নাম্বার 14, সেটা হচ্ছে ক্রিকইনফো বা মোসাদ্দেকের অফিসিয়াল পাসপোর্ট বলে মোসাদ্দেকের বয়স হচ্ছে 24 বছর 181 দিন। আমি যখন রেকর্ড করছি আজকে হচ্ছে 8 তারিখ, 8 জুন। 8 জুনের হিসাবে 181 দিন 24 বছর। মোসাদ্দেকের আসল বয়স কত? 2 বছর হয়তো এদিক সেদিক আছে। এদিক সেদিক নিচের দিকে আছে, নিচের দিকে আছে মনে হয় 22 বছর হবে মনে হয়, না? না, নিচের দিকে তো অবশ্যই নাই, উপরে আছে। অলরাইট, কোশ্চেন নাম্বার 15, লাস্ট কোশ্চেন মোসাদ্দেক। একটা নায়িকাকে নিয়ে, একটা হিরোইনকে নিয়ে ডিনার করার সুযোগ দেওয়া হলো। মোসাদ্দেক সেই কোন নায়িকাকে নিয়ে ডিনার করতে যাবে? দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন? কিন্তু এটা তো রণবীর দিবে না এটা করতে, রণবীর তো কারণ দিবে আমার না। কাছে যেহেতু অপশন আছে সো আমি হ্যাঁ। সেই জায়গা থেকে আচ্ছা, বললাম। অলরাইট, ওয়াই দীপিকা? কোন মুভিটা দেখে এত আমার দীপিকাকে পছন্দ করেন? না, কোন মুভি? ওর সব মুভি আমি দেখি, মানে এখন পর্যন্ত সব মুভি আমি দেখছি। বাট সব মুভি আমার কাছে ভালো লাগে, এমন পার্টিকুলার কিছু নাই যে আসলে একটা কোনটা, movie ইয়ে জাওয়ানি দেখা- হে দিওয়ানি? ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি না, ওর আমি প্রথম মুভিটা ছিল শাহরুখ খানের সাথে, হ্যাঁ, তো ওম শান্তি ওম। ওম শান্তি ওম, হ্যাঁ। তো ওইখান থেকে দেখার পর থেকে মানে ওরা আমার বেশি ভালো লাগে এবং স্টিল আমার ফেভারিট অ্যাক্ট্রেসদের মধ্যে একজন। So, অলরাইট, যদি অপরচুনিটি থাকে তাহলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে না, দরকার নেই। জাস্ট এ কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, অলরাইট মোসাদ্দেক, ফ্যান্টাস্টিক 15 কোয়েশ্চেনস রাউন্ড, খুব ভালো লাগলো মোসাদ্দেক। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ হাউস দ্যাট টাইপ, দ্যাটস মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোর দেখার সুযোগ হবে এবং অনেক অনেক ভালো থাক, খুব ভালো কাটুক এই এই ছুটির সময়টা, কারণ ক্রিকেটারদের এত লম্বা ছুটি আসলে কপালে কখনো থাকে না। সেটা পেয়েছিস। একই সাথে দোয়া করি যে করোনার সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাক এবং বাংলাদেশ খুব শিগগিরই খেলায় ফিরুক। জুলাইতে যদি শ্রীলঙ্কা সফর হয় তাহলে মোসাদ্দেকের কাছ থেকে একটা সেঞ্চুরি আবদার রইল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমার জন্য এবং বাংলাদেশ টিমের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোসাদ্দেক। হাউস দ্যাট টাইপে আজকের অতিথি ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। আমরা তার পার্সোনাল লাইফ, তার ওয়াইফের সাথে তার ডিভোর্স, সেটা নিয়ে যেমন তার গল্প শুনলাম, তেমনি তার ক্রিকেটিং লাইফ, কিছু ক্লোজ ম্যাচেস তিনি হেরেছেন, এট দ্য সেম টাইম ক্লোজ ম্যাচ উইন করেছেন। বাংলাদেশ আজ পর্যন্ত যে শিরোপাটা জিতেছে ইন্টারন্যাশনাল লেভেলে, সেই শিরোপাটা মোসাদ্দেকের সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি থেকে এসেছিল। সেটারও সেই স্মৃতিগুলো আমরা বা তার গল্পগুলো শুনলাম তার কাছ থেকে। তো যারা যারা আমার এই প্রোগ্রামটি পছন্দ করছেন প্লিজ লাইক করবেন, যদি শেয়ার করেন তাহলে তো আমার জন্য বোনাস। কমেন্টস অবশ্যই চাই আপনাদের কাছ থেকে এবং অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে হাউস দ্যাট টাইপ এবং তাই অনন্ত এই দুটো চ্যানেল এবং পেজ এর উপর চোখ রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। টাটা।